প্রিয় দর্শক, বাংলাদেশে জাতীয় নির্বাচন মানেই একেবারে উৎসব উৎসব উৎসব। চায়ের দোকান, আড্ডা, পারিবারিক আড্ডা, অফিসের আড্ডা, সর্বত্রই নির্বাচন নিয়ে আলোচনা এই মুহূর্তে। কিন্তু চট্টগ্রামে যা ঘটল গতকাল, সেটা কিসের ইঙ্গিত দেয়? আমরা এ নিয়ে আলোচনা করব। আমি রেজানুর রহমান, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অতিথি দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রাহিদ এজাজ। শুভ সকাল। আপনাকেও শুভ সকাল। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, মামদানির জয়, ট্রাম্পকে বার্তা, ইতিহাস গড়লেন মামদানি। চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, নিহত এক, নির্বাচনী জনসভায় গুলি। সেনা সদরের ব্রিফিং, সেনাবাহিনীর প্রত্যাশা সরকারের রূপরেখা অনুযায়ী নির্বাচন হবে। দৈনিক যুগান্তর, বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ, চট্টগ্রামের নির্বাচনী গণসংযোগে হামলা। মামদানির ঐতিহাসিক জয়, ট্রাম্পের জন্য বড় ধাক্কা। দৈনিক সমকাল, নির্বাচনী জনসংযোগে গুলি, নিহত এক, প্রার্থীসহ আহত 5। ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্ছেদ ঘিরে বিতর্ক আলোচনার কেন্দ্রে সর্বমিত্র চাকমা। দৈনিক কালের কণ্ঠ, বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ, নিহত এক, বিএনপি জোটের জন্য 40 আসনে কঠিন হিসাব। ইতিহাস গড়লেন নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র মামদানি। বাংলাদেশ প্রতিদিন, নির্বাচন 5 অথবা 12 ফেব্রুয়ারি, দর কষাকষিতে ব্যস্ত দলগুলো। মানব জমিনের শিরোনাম, মামদানির রেকর্ড, নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা আরও ভালো হবে, সেনা সদরে ব্রিফিং। খবরের কাগজের শিরোনাম, ইতিহাস গড়লেন মামদানি, দুঃসময়ে দল ছেড়ে যাওয়া বিএনপির নেতারা কে কোথায়। আমার দেশ, চট্টগ্রামে গণসংযোগকালে বিএনপি প্রার্থীকে গুলি। ডেঙ্গুতে একদিনে রেকর্ড 10 জনের মৃত্যু। দৈনিক করতোয়া, চট্টগ্রামে বিএনপি প্রার্থীর জনসংযোগে গুলিতে কর্মী নিহত, প্রার্থী আহত। নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা আরও ভালো হবে, আশা সেনাবাহিনীর। কালবেলা শিরোনাম, তাফসিলের আগে আবারও হতে পারে আরপিও সংশোধন। ইনকিলাবের শিরোনাম, সেনাবাহিনী চায় অবাধ নির্বাচন। গুলিবিদ্ধ বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ। বাংলাবাজার পত্রিকা, সারা দেশে নির্বাচনী হওয়া, মাঠে নেমে পড়েছে সব দলের প্রার্থীরা। রূপালী বাংলাদেশ, প্রার্থী গুলিবিদ্ধ, নিহত এক, নেপথ্যের সাজ্জাদ বাহিনী। শোডাউনের নামে নৈরাজ্যের পরিকল্পনায় আওয়ামী লীগ, 13 নভেম্বর লকডাউন কর্মসূচি। সর্বত্র নির্বাচনী আমেজ। যেটা বলছিলাম যে বাংলাদেশে নির্বাচন মানে উৎসব, একে অন্যরকম উৎসব। একে আপনি গ্রামে গঞ্জে গেলে দেখবেন যে একটা উৎসব পরিবেশ তৈরি হয়ে গেছে। কিন্তু এই যে চট্টগ্রামে যে ঘটনাটা ঘটলো গতকাল, নির্বাচনী জনসভায় গুলি, হঠাৎ এলোপাতারি গুলিতে 5 জন আহত। নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন, 1 জন নিহত। জি, ধন্যবাদ। আমরা জানি যে বিএনপি এরই মধ্যে একটা প্রার্থী তালিকা ঘোষণা করেছে, যেখানে 237 সেটু নিয়ে ক্রিয়া প্রতিক্রিয়া আছে। কোনো আসন নিয়ে তো বেশ আমরা সংক্ষুব্ধ হতে, যেমন আমি যদি বলি চট্টগ্রামের সীতাকুণ্ড, চট্টগ্রাম 4 যে আসন, সড়ক অবরোধ করা হয়েছিল, তারপরে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কিছু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সেটি ঘটতে না ঘটতেই এবং শুরুটা হয়েছিল যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অবরোধ, এবং এরপরে কালকে যেটা ঘটলো সেটা তো আরও প্রার্থী নিজে এতটাই ভয়াবহ যে প্রার্থী নিজে গুলিবিদ্ধ হয়েছেন এবং একজন সেখানে মারাও গেছেন। যিনি মারা গেছেন সে বিএনপি কিনি বিএনপির নয়, সেটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে, কিন্তু দেখা গেছে সন্ত্রাসী অর্থাৎ আধিপত্যকে কেন্দ্র করে বলছে। কিন্তু এটা তো ঠিক, যিনি মারা গেছেন তিনি এই চট্টগ্রাম 8 আসনের প্রার্থীর যে সমাবেশ মিছিল সেখানে ছিলেন, এবং এর আগেও তার উপর হামলা হয়েছিল। এবং সবচেয়ে বড় কথা যেটা, কোনো রকম সহিংসতা যখন কাম্য নয়, আমরা শান্তিপূর্ণ একটা অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলছি। তো এমন একটা প্রত্যাশার ক্ষেত্রে এই ধরনের দুর্ঘটনা বলি, এটি বড় ধরনের ধাক্কা। এবং শুরু হতে না হতে, নির্বাচনের তফসিল শুরু এখনও ঘোষণা করা হয়নি, কিন্তু মোরলেস আমরা জানি যে রাজনৈতিক দলগুলো এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে। বিএনপি একটু আগে যেটা বললাম যে 237 দিলে এখানে সবগুলো প্রার্থী টিকবেন, যে বদল হবে না, আবার এটাও বলা যায় না, কারণ আপনার প্রাথমিক বলা যায় 60-এর বেশি এখনো রয়ে গেছে। দেখা গেছে সেই 60-এর পাশাপাশি এখানে যে 237 আছে, এখানেও কিছু অ্যাডজাস্টমেন্ট হতে পারে। এবং
অলমোস্ট এটা ঘোষণার পরদিন থেকেই কিন্তু টিভিতে বলুন, কাগজে বলুন, অনলাইনে এটা ভালো কি মন্দ অলরেডি এই আলোচনা বিতর্ক শুরু হয়ে গেছে। এবং এই যে ঘটনা ঘটলো সেই আপনার বিদ্রোহী প্রার্থী বলুন বা প্রত্যাশী কেউ বলুন বা যে কেউ হোক, ঘটনাটা ঘটেছে, এটাই বাস্তবতা। এবং সেটি সুখকর নয় যে আমরা যখন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলছি। এখন এই ঘটনাগুলোকে বিবেচনায় নিয়ে আমাদের আশা থাকবে সামনের রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করবেন এবং পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও কঠোর একটা অবস্থান নেবেন। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, সেনাবাহিনীর পক্ষ থেকে গতকাল সংবাদ সম্মেলন করা একটা হয়েছে সংবাদ সম্মেলন করা হয়েছে এবং এখানে সরকারের রূপরেখা অনুযায়ী নির্বাচন হবে। একটি মহল সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করছে, এই প্রশ্ন উঠেছে জনগণের মতো সেনাবাহিনী অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। জি, গতকালকে সেনা সদরে একটি ব্রিফিং হয়েছিল, যেখানে ব্রিফিং করছিলেন আপনার আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডার জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। যেই উদ্ধৃতি আপনি দিয়েছেন যে সেনাবাহিনীও চায় যে সরকারের প্রত্যাশা অনুযায়ী, রূপরেখা অনুযায়ী নির্বাচন হবে, নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য হবে এবং সেইখানে সেনাবাহিনী যে ভূমিকা রাখা উচিত তার ক্যাপাসিটি অনুযায়ী সেই ভূমিকাগুলো রাখবে। এই বিষয়গুলো যখন আলোচনা হয়েছে, পাশাপাশি গত 15 মাস ধরে সেনাবাহিনী যে দায়িত্ব পালন করছে সেই বিষয়গুলো নিয়ে তিনি বক্তব্য রেখেছেন। প্রাসঙ্গিকভাবে তিনি মন্তব্য করেছেন, আমরা দেখছি এটা আমাদের অভিজ্ঞতা দিয়ে যদি বলি সাংবাদিকতা জীবনের, এইভাবে নেতিবাচক ক্যাম্পেইন কিন্তু অতীতে কখনো দেখিনি। এবং আমরা যখন প্রায় এই অনুষ্ঠান চ্যানেলের বিভিন্ন আলোচনায় আশা সুবাদে আমি যে অন্যান্য যে বিষয়গুলো বলি যে সাংবাদিকতা চ্যালেঞ্জের জায়গায়, সেটা একটি বড় চ্যালেঞ্জটা আমি দেখি যে ডিসইনফরমেশন এবং মিস ইনফরমেশন এবং প্রচুর ফেক নিউজ এবং পুরনো ভিডিও, পুরনো ছবি, এগুলো দেশের এমনভাবে গতকাল ঘটেছে বা কিছুক্ষণ আগে ঘটেছে, কিন্তু সে বাস্তবতা কিন্তু তার চেয়ে অনেক বেশি দূরে। এবং সেই প্রসঙ্গ উনি বলেছেন যে প্রচারণার বিরুদ্ধে নেতিবাচক কিছু করার আছে বলে তিনি মনে করেন না এবং বলছেন সেনাবাহিনীর নিজস্ব ওয়েবসাইট আছে এবং সেনাবাহিনী কি করছে তা সেটাতে বিস্তারিত উল্লেখ করা থাকে। আমরা একটু আগে আমি যে চট্টগ্রাম ৮ আসনের কালকের যেই সন্ত্রাসী ঘটনা সেটার প্রসঙ্গে যখন বলছি, উনি এই বিষয়টা বলেছেন যে নির্বাচনকালীন সময়ে সেনাবাহিনী সহায়তা দেওয়ার জন্য কি কি দায়িত্ব পালন করবে এবং তাদের ভূমিকা কি হবে। তো মোটামুটি এটার পাশাপাশি আরেকটি বিষয় এসছে, আমরা জানি যে আইসিটিতে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার হচ্ছে, সেই প্রসঙ্গটাও এসছে। চাকরিচ্যুতি নিয়ে কোনো নির্দেশনা পাওয়া যায়, স্পষ্টভাবে বলেছেন আইন নিজের গতিতে চলবে, এখানে হস্তক্ষেপ বা কোনো ব্যত্যয় ঘটা হবে না। তো মোটা দাগে আমরা যদি বলি, একদিকে নির্বাচন, একদিকে সেনাবাহিনীর সম্পর্কে ক্যাম্পেইন, তাদের ভূমিকা এবং পাশাপাশি বিচার, সবগুলো বিষয় নিয়ে কালকে আপনি যদি ব্রিফিংয়ের খবরগুলো টিভিতে ফলো করা বলুন, কাগজে পড়ি, মোর অর লেস এক্সস্টিভলি ওনাদের অবস্থানটা বেশ পরিষ্কারভাবে উনি তুলে ধরেছেন গতকালকের ব্রিফিংয়ে। বিশেষ করে মূল নির্বাচনকালীন সময়ে যে দায়িত্ব পালনের কথা, ওনাদের কি ভূমিকা থাকবে সেই বিষয়গুলো নিয়ে খুবই প্রাসঙ্গিকভাবে বেশ কথা বলেছেন। নির্বাচন পর্যন্ত, নির্বাচনের পরেও নির্বাচন থাকতে হয়, তারপরে তারা তাদের প্রশিক্ষণের কথা বলেছেন যে আমাদের প্রশিক্ষণ অনেক ব্যাহত হচ্ছে। জি জি, এই কথা বলেছেন। জি, এই প্রসঙ্গগুলো এসছে। আমরা একটু বাইরে আসি। মামদানি জি বেশ আলোচিত এই মুহূর্তে সারা পৃথিবী জুড়ে। নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র এবং 400 বছরের ঘটনার মধ্যে তো প্রথম মুসলিম মেয়র, বয়সে তরুণ, কিন্তু পত্রপত্রিকার শিরোনাম হয়েছে যে ট্রাম্পের জন্য বড় ধাক্কা, এবং তিনি বোধহয় ট্রাম্পকে উদ্দেশ্য করে কিছু বলেছেনও। হ্যাঁ, ট্রাম্পের উদ্দেশ্য করে বলেছেন। দেখুন, আমরা যদি নির্বাচনের ফল দেখি, তিনি 20 লাখের বেশি ভোটের মধ্যে 50% বেশি ভোট তিনি পেয়েছেন, ডেমোক্র্যাট দলের মনোনীত প্রার্থী। এবং দ্বিতীয় যিনি হয়েছেন তিনি কিন্তু রিপাবলিকান দলের নয়। এবং আরও উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে এই স্বতন্ত্র প্রার্থীর পক্ষেই ছিলেন ট্রাম্প ছিলেন, এলন মাস্ক ছিলেন। আমরা নিউ ইয়র্ক জানি, বড় শহর এবং অভিজাত এলিট মাল্টিন্যাশনাল এর অবস্থান আপনার নিউ ইয়র্ক সিটিতে। তো সেই জায়গায় মামদানি খুব দ্ব্যর্থহীনভাবে নিজেকে আপনার গণতান্ত্রিক সমাজতন্ত্রী হিসেবে ঘোষণা করতেন, যেটা নিয়ে ট্রাম্প শিবির তো বটেই, রিপাবলিকান তো বটেই, এই যে কর্পোরেট বলছি, কর্পোরেট ওয়ার্ল্ডেরও
বিরোধিতা ছিল এবং শেষ দিকে আমরা দেখেছি ট্রাম্পের যে স্বভাব কোনো কিছু তোয়াক্কা না করে সরাসরি মামদানির বিরুদ্ধে ক্যাম্পেইনে গেছেন। ইভেন কি নিশ্চয়ই আপনার আমার মনে থাকার কথা যে মামদানির নাগরিকত্ব কেড়ে নেওয়ার হুমকিও কিন্তু ট্রাম্প দিয়েছেন, যেটা বলছিলাম ট্রাম্পের পক্ষে যে কোনো সময় যে কোনো কিছু করা সম্ভব এবং ট্রুথ সোশ্যালে মামদানির বিরুদ্ধে লাগাতার ক্যাম্পেইন করে যাচ্ছিলেন। এত কিছুর পরও যেটি আপনি বলছেন প্রথম মুসলিম মেয়র, এবং আমি যদি ভুল না বলি 60-এর দশকের পর বিপুল ভোটে এত ভোটার, সেটি কিন্তু সবাইকে চমকে দিয়েছে এবং তার ততটা তহবিলও ছিল না, কিন্তু খুব সুশৃঙ্খল এবং খুব সাদামাটা জীবনযাপন সব মিলে। এবং মামদানির যে অ্যাপিলগুলো সেইগুলো আমি যদি বলি দুটো তিনটে বিষয়, যেমন তিনি শিশুদের, যেটা বলছিলাম গণতান্ত্রিক সমাজতন্ত্রী হিসেবে শিশুদের বিনামূল্যে চিকিৎসার কথা বলেছেন, গণপরিবহনের সম্প্রসারণের কথা বলেছেন, মুক্ত বাজার ব্যবস্থায় সরকারি হস্তক্ষেপ। এই যে তার অ্যাপিলগুলো বা তার বক্তব্যগুলো বামপন্থী গণতান্ত্রিক সমাজতন্ত্রী হিসেবে এই সাদামাটা জীবন, আমি মনে করি যে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার 10 মাসের মাথায় ডেমোক্রেটদের জন্য, ট্রাম্পের জন্য এটিকে আপনি যেটা শুরু করেছিলেন ট্রাম্পকে সতর্ক বার্তা কিনা ধাক্কা কিনা, তা তো বটেই। নিউ ইয়র্ক সিটির মতো জায়গায় এই ঘটনা ঘটেছে এবং একজন অভিবাসী সন্তান, ভারতীয়, আমরা জানি মীরা নায়ারের যথেষ্ট পরিচিতি আছে। তো সেই জায়গায় একজন ইমিগ্রেন্ট হিসেবে মামদানির এইভাবে নিউ ইয়র্ক সিটির মেয়র হওয়াটা শুধু যুক্তরাষ্ট্র নয়, সারা দুনিয়ার জন্য একটা বার্তা হিসেবে আমরা ধরে নিতে পারি। কিন্তু এটাতেই যে ক্ষমতার পালাবদল বা ব্যাপক কিছু তা না হোক, কিন্তু মানুষ তার ট্রাম্প জমানা রিপাবলিকান এটির উল্টো দিকে একটা বার্তা দিয়েছে। আরেকটি বিষয় না বললেই নয়, যেহেতু অভিবাসী এবং মিডল ইস্ট নিয়ে মামদানির যে ভূমিকা, সেটি এখানে ভোটারদেরকে আকৃষ্ট করেছে। তারপর আমি যদি বলি নিউ ইয়র্কে উল্লেখযোগ্য সংখ্যক বাঙালি আছেন, ভারতীয়তা আছেন, দক্ষিণ এশিয়ার অন্যান্য ভাষাভাষী মানুষও আছেন, বাংলায় কথা বলেছেন, উর্দুতে কথা বলেছেন, যখন যেভাবে লাগে। তো সব মিলে বয়স কম, সাদামাটা জীবন এবং তার ব্যক্তিত্ব, এই জিনিসগুলো মানুষকে আকৃষ্ট করেছে। এবং বারবার যে কথাটা বলছি, একজন ইমিগ্রেন্ট, তো সব মিলেই যেখানে গেছেন, তো স্বাভাবিকভাবেই প্রথমবারের মতো মামদানি জিতে এসছেন। তো কিন্তু আমি মনে করি যে কথাটা বলছিলাম, দুটা তিনটা ব্যাপার, তো এই জিনিসগুলোতে আবার আমরা জানি মেয়র মানেই তো কেন্দ্রীয় যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা বা আমাদের ব্যবস্থা একই রকম না হলো, তার যে তহবিলটা আছে, যেমন যে চ্যালেঞ্জের কথা এখন আসল যে সব চ্যালেঞ্জ। জি, আমি এই যে বিষয়গুলো বলছি, নিশ্চয় মনে থাকার কথা 12 বছর আগে আপনার বিল ডি ব্লাসিও নামের একজন এরকম বামপন্থী মেয়র এসেছিলেন, তার ব্যাপারেও যথেষ্ট এক্সপেকটেশন ছিল। কিন্তু যেটা বলছিলাম যে তার তো তহবিল পেতে হবে, আর তিনি একটি ম্যানিফেস্টো ঘোষণা করলেন, নীতির কথা বললেন, সেটি বাস্তবায়নের জন্য কিছু প্রাতিষ্ঠানিক ব্যাপার আছে। তো সব মিলিয়ে ব্লাসিওর বিদায়টা কিন্তু সুখকর ছিল না, সাফল্য ব্যর্থতা ছিল, হতাশা ছিল, তিনি যাওয়ার সময় সেটা বলেও গেছেন। তো মামদানির ক্ষেত্রে যেই উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যের কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু ঝুঁকি আছে। ধরেন তার নিজের দলের মধ্যে আছে নিউ ইয়র্কের যে আপনার গভর্নর, সেই গভর্নর বলছেন মামদানির যে তহবিলের জন্য যেই পরিমাণ ট্যাক্স ক্যাপ ঠিক করা উচিত, সেই ট্যাক্স ক্যাপের ব্যাপারে তার সাপোর্ট নেই, অর্থাৎ কর বাড়াতে হবে। আবার অন্যদিকে হচ্ছে, আমি একটু শুরুতেই যেটা বলছিলাম, কর বাড়ানোর ব্যাপারেও তো বোধহয় উনি একটা ঘোষণা দিয়েছেন যেটা কমানো হবে। হ্যাঁ, কমানো হবে, বাড়ানো, কিন্তু তহবিল জোগাড় করতে হলে তো আপনার তো আর্থিক সংস্থান করতেই হবে কোনো না কোনো জায়গায়। এবং নিউ ইয়র্ক সিটির মতো জায়গায় কর্পোরেটদের যে ক্ষমতা, যেই আপনার সর্বগ্রাসী থাবা, তো সব মিলিয়ে চ্যালেঞ্জও আছে। দেখা যাক কি দাঁড়ায়। জি, আমরা একটু আশাবাদী হতে চাই। একেবারে আমরা শেষের দিকে এই যে মাইলস্টোন ট্র্যাজেডি, তার একটা প্রতিবেদন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে গতকাল দেওয়া হলো, এবং যেটা বলা হয়েছে যে উড্ডয়ন প্রক্রিয়ায় পাইলটের গাফিলতির কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং যেটা আমরা খবরে শুনলাম যে প্রশিক্ষণটা যেন ঢাকার বাইরে হয়, রাজধানীর উপরে যেন না হয়, বাইরে হয়। কিন্তু আমার ছোট্ট করে প্রশ্ন, এটা তো গেল, কিন্তু এই যে বিমানবন্দরের আশেপাশে অবৈধভাবে সুউচ্চ, আরও উচ্চ, আকাশ ছোঁয়া যে বিল্ডিংগুলো তৈরি হলো, এত আলোচনা হলো, ওগুলোর কি হবে? ধন্যবাদ রেজানু ভাই। অনুষ্ঠান শুরুর আগে আমরা যেটা বলছিলাম যে গতকালকে যখন খবরটা দেখি, এবং খুব স্বাভাবিকভাবে সঙ্গত কারণ আমরা কি করি এই ধরনের প্রতিবেদনের ক্ষেত্রে, মূল বা প্রধান কারণটাকে পিক করেই যেটাকে রিকমেন্ডেশন করা হয়
এবং সেটাই খুব সঙ্গত স্বাভাবিক কারণে হেডিংয়ে আসে, বাকিগুলো হয়তো ভেতরে। বাকি স্টোরির বডিতে যায়। আপনার মতো আমারও প্রশ্ন, ঠিক আছে উড্ডয়ন ত্রুটি বা প্রাথমিকভাবে তাই বলা হচ্ছিল যেই আপনার প্রশিক্ষণ বিমানটা বিধ্বস্ত হয়েছে এবং তার যান্ত্রিক ত্রুটি, যিনি বৈমানিক ছিলেন তার উড্ডয়ন প্রক্রিয়া ইত্যাদি নানা নিয়ে কিছু নিয়ে কথাবার্তা হচ্ছিল এবং প্রতিবেদনে সেটি এসছে যে উড্ডয়ন ত্রুটির কারণে ঘটেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশাপাশি বিমানবন্দরের আশপাশে যেই উচ্চতর ভবন আছে, স্থাপনা আছে, এবং আমরা ফলো আপ প্রতিবেদনে গণমাধ্যমে তাই কিন্তু এসেছিল, এবং সেখানে কিভাবে এটি বিমানবন্দরের কাছে এ ধরনের স্থাপনা হয়, রেসিডেন্সিয়াল প্রজেক্ট হয়, সেই কথাগুলো এসছে। তো সেই জায়গাতে আমরা দেখছি এই প্রতিবেদনে এই বিষয়গুলোকে অনেকটা গৌণ করে ফেলা হয়েছে বা এড়িয়ে যতটা গুরুত্ব পাওয়া উচিত ছিল বা আমরা আশা করেছিলাম সেভাবে আসেনি। দেখুন, আমি যদি সাম্প্রতিক অতীতে বলি, বেলি রোডে যেটা ঘটনা ঘটেছিল, হাইরাইজ বিল্ডিংয়ের নিচে আমরা দেখি মোরললেস পুরো ঢাকা শহর এভাবে ছেয়ে গেছে, অন্তত 2-3-4 তলা পর্যন্ত রেসিডেন্সিয়াল এরিয়া, সেখানে রেস্তোরাঁ আছে, নানান রকম নানান কিছু ঘটনা ঘটছে, দোকানপাট হচ্ছে, গ্যাসের সিলিন্ডার থেকে বিস্ফোরণ হচ্ছে, গ্যাস সংযোগের লিক থেকে বিস্ফোরণ হচ্ছে, বিস্ফোরণ হলেই নড়েচড়ে উঠে একটা ঘটনা ঘটলে আমরা তোড়জোড় করে যাই। কারণ ধরুন এখন রেসিডেন্সিয়াল এরিয়াতে হাসপাতালও আছে, রেস্টুরেন্টও আছে, আবার ধরেন কমার্শিয়াল অফিসও আছে, আবার স্কুলও আছে। তো এই যে ঘটনাগুলো ঘটে, ঘটনা হলে একটু নেড়েচেড়ে বসে, কিন্তু তারপরও এই আপনার ডেজিগনেটেড ওয়েতে জিনিসগুলো যে করা উচিত বা রাখা উচিত সেই জিনিসগুলো আমরা হতে দেখি না। এবং এই জিনিসগুলো আমি জানি না আমাদের আবার কোনো এক সময় আবার আরেকটা বিয়োগান্তক ঘটনা নিয়ে আলোচনা করতে হয় কিনা, আবার সেই রেফারেন্স টানতে হয় কিনা। তো ঘুরে ফিরে একই চক্করের মধ্যে বোধহয় আমরা আটকে আছি, এবং আদৌ কখনো বের হতে পারবো কিনা, বের হব কিনা, সেটা একটা বিরাট প্রশ্ন। একেবারে বিরাট প্রশ্ন। আসলে একটা ছোট্ট প্রসঙ্গ আলোচনা করতে চাই আমি, যদিও আমি জানি না যে এই আলোচনাটা আদৌ দরকার কিনা, কিন্তু আমি আলোচনা করতে চাই এই জন্যে, ঢাকা বিশ্ববিদ্যালয় তার নিজস্ব একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটা নিয়ম নীতিও থাকবে, এবং এখানে অবাধে মানুষজন যাতায়াত করবে বা একেবারে দোকান পসরা গড়ে উঠবে সেটাও আমরা আশা করি না এবং উচিতও না। সাম্প্রতিক সময় এবং সময়ের প্রয়োজনে বদলে যাবে, সবকিছুই তো বদলে যাচ্ছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিরীহ মানুষ ঠিক না, মাদকাসক্ত বা অন্যান্য মানুষকে উচ্ছেদের নামে যে কাজটি করা হচ্ছে সেই কাজটি কতটা শোভনীয়। যেমন আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিওতে দেখলাম, একজন ভবঘুরে বৃদ্ধকে একজন ডাকসুর একজন কর্মকর্তা তাকে রীতিমতো শাসাচ্ছে এবং তাকে ছড়ি ঘুরিয়ে তাকে শাসাচ্ছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, আপনি এটা ভিডিও করছেন কেন? এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দিচ্ছেন কেন? ওই যে বৃদ্ধ, সে কিন্তু আমার পিতার বয়সী, তাকে আপনি কেন অসম্মানিত করছেন? তাকে বুঝিয়ে আপনি বাইর করে নেন, আপনার আচরণটা ওইভাবে করেন। কি বলবেন আপনি? ধন্যবাদ। আমারও প্রশ্ন এখানে, আপনি কোনটা একটু আগে যেটা বলছিলাম যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক নিউজ বা ডিপ ফেক, এই যে টার্মসগুলো আমরা বলছি, এবং এই যে ডিভাইসটা আমাদের হাতে আছে, আমরা সবাই হয়ে গেছি এক একটা কাগজ, এক একটা টিভি স্টেশন এরকম, এবং কারো কোনো বাছ বিচার নাই যে আমি কোনটা প্রচার করব, কোনটা প্রচার করব না। আমি এই আলোচনাটা আমাদের মধ্যে যেটা হচ্ছে এটা পাবলিক আলোচনা, এটা জনসমক্ষে প্রচারের জন্যই, কিন্তু সবকে প্রচার করা যায়। আর প্রচার করার আগে আপনি তার অনুমতি নিচ্ছেন কিনা এটি একটি দিকে, আবার অন্যদিকে হচ্ছে এই প্রচার করে আপনি কোনো মেসেজ দিতে চাচ্ছেন কিনা, ভয় ছড়াচ্ছেন কিনা, ভীতি ছড়াচ্ছেন কিনা। আপনি যাকে নিয়ে ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমার যে রেফারেন্সটা দিচ্ছেন, তিনি 4 তারিখেরটা নিয়ে খুব বেশি তর্ক বিতর্ক হচ্ছে, কিন্তু এর আগেও তো তিনি কাজটা করেছেন। উনি বলা হচ্ছে যে ক্যাম্পাসে অবৈধ দোকান, পথচারী, মাদকাসক্তদের উচ্ছেদ, ঠিক আছে সেটা নয় হলোই, কিন্তু এইভাবে আপনি করে কি বার্তাটা দিতে চান? পরে তিনি এখন বলছেন ভবিষ্যতে এই ধরনের অভিযান করবেন না, কিন্তু করেছেন তো। এগুলো আমার মনে হয় কি এগুলো কাঙ্ক্ষিত নয়, এবং এইটি বোধহয় তার কাজের পরিধির মধ্যে পড়ে কিনা সেটাও ভাবা উচিত। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম খুবই স্পর্শকাতর। কার কি দায়িত্ব, কার কতটুকু দায়িত্ব, কে কতটুকু দায়িত্ব পালন করবেন সেটা বোধ করি একটা শালীনতার মধ্যে থাকা খুবই জরুরি। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবারও কথা হবে।